हेलो ডিয়ার বাচ্চা, আমরা আবার ক্লাসে আসলাম অনেক দিন পর। আমাদের কিছু কিছু বাকি ছিল, ঠিক আছে? কতটা বাকি ছিল সেটা তোমাদের ভালোভাবে জানা আছে মনে হয়। তো আমাদের লেন্স পড়ানো হয়েছিল, আর পড়াতে পড়াতে আমি আবার বাকি পার্টটা শেষ করলাম। আমি আজ থেকে যে পার্টটা করাবো, আজকে যে পার্টটা করাবো, সেই পার্টটার কিছু কিছু অংশ, যেমন চোখ, মানুষের চোখ আছে, তো মানুষের চোখের যেটা গঠন, সেই গঠনটা তোমাদের সকলেরই জানা আছে। তো সেই গঠনটা তোমরা লাইফ সায়েন্স ক্লাসে করেছো, তার জন্য আমি মানুষের চোখের গঠনটা করাবো না। ওকে, তোমরা কি কি করেছো মনে হয়? উপযোজন, অভিযোজন, নিকটবিন্দু, দূরবিন্দু, এগুলো করেছো মনে হয়। যদি করে থাকো তাহলে সুবিধা হবে আমাদের, ঠিক আছে? তাহলে আমি ডিরেক্ট ত্রুটিগুলোতে চলে যাব। তো একটা আমাদের যদি আজকে বুধবার হয়ে গেল, আজকে আমাদের বুধবার 12 তারিখ, তোমাদের লাস্ট 14 তারিখ পর্যন্ত ক্লাস হবে। তো আমি তার মধ্যে বুধবারের পরে আর একটা ক্লাস দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? সেই ক্লাসটা অবশ্যই করে নিবে। তো আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ক্যামেরা, সরল ক্যামেরা বা ফটোগ্রাফিক ক্যামেরার গঠনগুলো জানবো। ফটোগ্রাফিক ক্যামেরার গঠন এটা জানবো। তাহলে দেখো, আমরা লেন্স পড়েছিলাম, একটা লেন্সের দেখো, একটা আমরা যেটা পড়েছিলাম কি, একটা উত্তল লেন্স নিলাম, এটা হচ্ছে প্রধান অক্ষ। এখানে ধরো ফোকাস এফ আছে, বক্রতা কেন্দ্র সি আছে, ঠিক আছে? ফোকাস এফ, বক্রতা কেন্দ্র সি। তাহলে এবার যদি আমি একটা আলোক কোনো একটা বস্তুকে বক্রতা কেন্দ্র এবং অসীমের মধ্যে কোনো একটা জায়গাতে রাখি, কোনো একটা বস্তুকে বক্রতা কেন্দ্র এবং অসীমের মধ্যে কোনো একটা জায়গাতে রাখি, তাহলে কি হয় বলো তো? তাহলে একটা আলোকরশ্মি সমান্তরালভাবে আসবে, এসে মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে যাবে, মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে যাবে। আর একটা আলোকরশ্মি তোমার যদি একটা আলোকরশ্মি যদি তোমার আলোক কেন্দ্র দিয়ে যায়, এখানে একটা আলোক কেন্দ্র আঁকতে হবে। তাহলে আলোক কেন্দ্র দিয়ে যদি যাই তাহলে কি হবে? সেটা আলোক কেন্দ্র দিয়ে গেলে তার কোনো রূপ চ্যুতি ঘটবে না, ফলে সোজা সে বেরিয়ে যাবে, ঠিক আছে? ফলে তোমার প্রতিবিম্বটা কোথায় তৈরি হয়, বক্রতা কেন্দ্রটা দিলাম, তাহলে প্রতিবিম্বটা তৈরি হবে তোমার ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মধ্যে কোনো একটা বিন্দুতে তৈরি হয়, ঠিক আছে? তাহলে আমরা দেখতে পেলাম, যদি কোনো একটা বস্তু উত্তল লেন্সের সামনে বক্রতা কেন্দ্র এবং অসীমের মধ্যে কোথাও থাকে, তাহলে তার প্রতিবিম্ব তৈরি হবে ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মধ্যে। আর প্রতিবিম্ব কেমন হবে? প্রতিবিম্ব হবে সৎ হবে, প্রতিবিম্বটা সৎ হবে 1 নম্বরে। 2 নম্বরে হবে কি? অবশীর্ষ হবে, ঠিক আছে? প্রতিবিম্ব সৎ হবে, অবশীর্ষ হবে, আর বস্তুর তুলনায় এবং বস্তুর তুলনায় আকারে ছোট হবে। বুঝতে পেরেছো? তাহলে ফটোগ্রাফিক ক্যামেরাতে আমরা দেখতে পেলাম এই নীতিটার উপর ভিত্তি করে ফটোগ্রাফিক ক্যামেরা তৈরি করা হয়েছে। কি, উত্তল লেন্সের সামনে যদি বক্রতা কেন্দ্র এবং অসীমের মধ্যে কোনো একটা বস্তুকে রাখা হয়, তাহলে তার সৎ, অবশীর্ষ এবং বস্তুর তুলনায় আকারে ছোট প্রতিবিম্ব গঠিত হবে। এটার উপর ভিত্তি করেই তোমার আমাদের ফটোগ্রাফিক ক্যামেরা গঠন করা হয়েছে।
তাহলে এখন তাহলে মূলনীতিটা বুঝতে পারলে তাহলে এখন আমরা গঠনে চলে আসব। একটা আমরা ফটোগ্রাফিকে আমরা এখন আঁকার চেষ্টা করব। যাই হোক, তোমরা তো আমার ড্রয়িং সম্পর্কে জানোই, তার জন্য আঁকা বাঁকা কিছু একটা হবে, ঠিক আছে। ড্রয়িং সম্পর্কে আমার ড্রয়িং সম্পর্কে সবাই অবগত আছো, স্যার কত ভালো ড্রয়িং অঙ্কন করে। তো যাই হোক, আমি তবুও একটা আঁকার চেষ্টা করছি। এটা লেন্স এল, ঠিক আছে, একটা উত্তল লেন্স এল, ঠিক আছে। তার সামনে একটা ডায়াফ্রাম ডি থাকবে, ঠিক আছে, ডায়াফ্রাম ডি থাকবে। তার সামনে একটা শাটার এস থাকবে, তার সামনে একটা শাটার এস থাকবে, ঠিক আছে, শাটার এস দিয়ে দিলাম। শাটার এস, এটা হচ্ছে আলোক নিরোধক বাক্স গোটাটা। আর এখানে তোমার আমি পর্দা লাগাবো, এই জায়গাটাতে পর্দা লাগাবো, ঠিক আছে। এটা হচ্ছে পর্দা, ঠিক আছে, পর্দা লাগালাম। তাহলে গঠন দেখে নাও। ফার্স্টে হচ্ছে আলোক নিরোধক বাক্স, এটা হচ্ছে চামড়ার বা কাপড়ের তৈরি, ঠিক আছে, একটা আলোক নিরোধক বাক্স, যেটা ফোল্ডিং সিস্টেম থাকে, মানে আমি পর্দাটাকে কাছে নিয়ে আসতে পারবো, দূরে নিয়ে যেতে পারবো, ঠিক আছে। এই পর্দা লাস্টে পর্দা লাগানো আছে, এই পর্দাটাকে আমি কাছে নিয়ে আসতে পারবো, দূরে নিয়ে যেতে পারবো, ঠিক আছে, কাছে নিয়ে আসতে পারবো, দূরে নিয়ে যেতে পারবো, কাছে নিয়ে আসতে পারবো, দূরে নিয়ে যেতে পারবো। তার জন্য একটা ফোল্ডিং সিস্টেম থাকে, ঠিক আছে। আর ভেতরটা কালো করা হবে, কারণ অবাঞ্ছিত যেগুলো আলো প্রবেশ করবে, ফলে কি হবে, অবাঞ্ছিত আলো প্রবেশ করলে কি প্রতিবিম্বের উজ্জ্বলতা কমে যাবে। তার জন্য অবাঞ্ছিত আলোগুলো শোষণ করার জন্য পর্দাটা কালো রঙের করা হয়, ভেতরের অংশটা কালো থাকবে। তার সামনে দেখো, পর্দা যেদিকে থাকবে তার উল্টো দিকে একাধিক লেন্স বা লেন্সের সমবায় ব্যবহার করা হয়, ঠিক আছে, উত্তল লেন্স এর সমবায় ব্যবহার করা হয়। তাহলে এই লেন্সের মধ্যে দিয়ে এই লেন্সের মাধ্যমে কি হবে, পর্দার উপর ছবি তৈরি হবে বা প্রতিবিম্ব গঠিত হবে। তার সামনে একটা ডায়াফ্রাম থাকে, তাহলে লেন্স হয়ে গেল। তার সামনে কি থাকে, ডায়াফ্রাম বা স্টপ থাকে। এটা একটা ধাতব পাত, যেটা কি করবে, লেন্সের উন্মেষের পরিবর্তন ঘটাবে, মানে লেন্সের উন্মেষকে ছোট বড় করতে পারবে এই ডায়াফ্রাম ডিটা। তারপরে থাকে শাটার এস, শাটারটা একটু কাজ করতে হবে, মানে শাটারের কাজ হচ্ছে মানে ক্যামেরার মধ্যে আলোক প্রবেশ এর সময়কাল নিয়ন্ত্রণ করা, আলোক রশ্মির প্রবেশের সময় নিয়ন্ত্রণ করা, ঠিক আছে। কার কাজ, ওটা শাটারের কাজ। তাহলে শাটারের কাজ কি, এই কোশ্চিনটা পরীক্ষায় আসে কি, শাটারের কাজ কি, তাহলে চোখে আলোক প্রবেশ নিয়ন্ত্রণ করে শাটার, চোখে বলছি, ক্যামেরায়। তাহলে আলোক রশ্মির প্রবেশের সময় নিয়ন্ত্রণ করে। আলোক রশ্মির প্রবেশের সময়কাল 1/10 সেকেন্ড থেকে, আলোক রশ্মির প্রবেশের সময়কাল 1/10 সেকেন্ড থেকে তোমার 1/1000 সেকেন্ড পর্যন্ত হয়, ঠিক আছে। আলোক রশ্মির প্রবেশের সময়কাল কি বললাম, 1/10 সেকেন্ড থেকে 1/1000 সেকেন্ড পর্যন্ত হয়। তাহলে এটা হচ্ছে তোমার আলোক রশ্মির প্রবেশ নিয়ন্ত্রণ করলো। মানে সাপোজ ধরো, যদি আমার কম আলোয় ছবি তুলতে হয়, তাহলে অনেক সময় দেখবা আমাদের কম আলোয় ছবি তোলার প্রয়োজন, মানে কম আলোয় ছবি তুলতে হয়, তখন কি আমাকে এই শাটারটা বেশিক্ষণ খুলে রাখতে হবে, ঠিক আছে। ফলে কি হবে, ওই আলোটা বেশি মাত্রায় প্রবেশ করবে, ফলে ছবি তৈরি হবে। অনেক সময় আমরা খুবই উজ্জ্বল আলোতে ছবি তুলতে হয়, তখন কি হবে, শাটারটা অল্প সময়ের জন্য খোলা রাখবো, ঠিক আছে, খুবই তাৎক্ষণিক সময়ের জন্য খোলা রাখবো, ফলে কি ওখান থেকে আলো প্রবেশ করে এখানে ছবি তৈরি হবে। আর একটা কাজ হচ্ছে পর্দা আমি এখানে পর্দা ফার্স্টে লাগাবো, কি আমি দেখব কি পর্দায় স্পষ্ট ছবি আসছে কি না, এই লেন্স দ্বারা যে প্রতিবিম্ব গঠিত হবে সেই ছবিটা স্পষ্ট আসছে কিনা। যখন স্পষ্ট আসবে তখন আমরা একটা কাজ করব, এখানে পর্দাটা হটিয়ে সেখানে একটা
ফটোগ্রাফিক প্লেট বা ফিল্ম লাগাবো। ঠিক আছে, ফটোগ্রাফিক প্লেট বা ফিল্ম লাগাবো, যেটা সিলভার ব্রোমাইডের তৈরি হবে। ফটোগ্রাফিক প্লেট বা ফিল্মটা কী দিয়ে তৈরি? সিলভার ব্রোমাইড দিয়ে তৈরি হবে। ঠিক আছে, যেটা আলোক সুবিধি বা আলোক সংবেদী। ঠিক আছে, সিলভার ব্রোমাইডের ওপর যখন আমি ফটোগ্রাফি ফিল্ম বা প্লেট রাখলাম, তখন কি ওটা কী দিয়ে তৈরি? সিলভার ব্রোমাইড। আর সিলভার ব্রোমাইড হচ্ছে আলোক সংবেদী, ফলে কি হচ্ছে এখানে রাসায়নিক পরিবর্তন ঘটে তোমার বস্তুর একটা নেগেটিভ ছবি এখানে তৈরি হবে, নেগেটিভ তৈরি হবে। ঠিক আছে, ফলে সেটাকে আমি সংরক্ষণ করতে পারবো, সংরক্ষণ করলে সেটাকে আমি বের করতে পারবো। ঠিক আছে, এগুলো আমাদের করা যাবে। তাহলে এবার চলে আসবো আমরা, তাহলে সরল ক্যামেরার গঠন সম্পর্কে সবাই আমরা মোটামুটি জানলাম। তাহলে এখন আমরা চলে আসবো যে কাজটাতে, সেই কাজটা হচ্ছে কি মানুষ সরল ক্যামেরা বানিয়েছে, আমিও মানছি কি মানুষ ক্যামেরা বানিয়েছে, তবুও একটু ভেবে দেখো মানুষের চোখের থেকে কি সেটা ভালো হয়? একটু ভেবে দেখো তো। মানুষও তো তার চোখের সাহায্যে প্রতিবিম্ব গঠন করছে, এবং স্পষ্ট প্রতিবিম্ব, ক্যামেরার থেকেও স্পষ্ট প্রতিবিম্ব গঠন করে। ঠিক আছে, তাহলে ভেবে দেখো তুমি কি মানুষের তৈরি ক্যামেরা ফার্স্ট কাজ করে না চোখ কোনো একটা প্রতিবিম্ব গঠন করতে ফার্স্ট কাজ করে? ঠিক আছে, তাহলে আমাদের যেটা প্রয়োজন এখন, তাহলে সবথেকে বেশি উন্নত মানের ক্যামেরা হচ্ছে আমাদের যেটা গড, ঈশ্বর, খুদা, আল্লাহ যে ক্যামেরা বানিয়ে দিয়েছে আমাদের চোখ, সেই ক্যামেরাটা কি সবার থেকে বেশি উন্নত এবং ভালো। তাহলে সেই ক্যামেরা সম্পর্কে আমরা এখন আলোকপাত করতে যাব। তো সেটাই আমি বলছিলাম কি চোখ যেটা আছে, চোখের গঠন, তো চোখের গঠন তোমরা পড়েছ ক্লাস 10-এ, তোমাদের আছে লাইফ সায়েন্সে। তো মানুষের ক্যামেরা যেটা মানব চক্ষুর গঠন, এটা সম্পর্কে জানতে হবে আমাদের। তো এটা তোমরা পড়েছো অনেকটাই। ঠিক আছে, তাহলে যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি না করালে মনে হয় ভালো। তবু আমি তোমাদেরকে কয়েকটা জিনিস ছবির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। ছবি আঁকতে তোমরা সবাই জানো, আর ক্লাস 10-এ এই ছবিটা পরীক্ষায় আসে। ঠিক আছে, তার জন্য আমি ছবিটা আঁকছি না, তোমরা একটু চেষ্টা করো নিজে আঁকার। ঠিক আছে, নিজে আঁকার চেষ্টা করো, তাহলে অনেক ভালো হবে। একটু আগে আমি তোমাদেরকে যেটা বলছিলাম কি আমি ছবিটা আঁকবো না, তো তার জন্য আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি কি মানুষের চোখে যেটা আছে কি মানুষের চোখের গঠনটা আমরা জানবো কোনটা কী জিনিস, সেটা তোমরা জেনেছো। তো দেখো এখানে অক্ষি গোলক তো বুঝতেই পারছো কোনটা। মানুষের চোখের আকার হচ্ছে গোলাকার, কে অক্ষি গোলক বলবো। আর সামনে দেখো কি আছে, এখানে কর্নিয়া আছে। ঠিক আছে, কর্নিয়ার পেছনে এটা হচ্ছে এটা কি বলা হয়, লেন্স বলা হয়। লেন্সের সামনে তোমার পিউপিল বা তারারন্ধ্র আছে, তার লেন্সের ওপাশে একটা কর্ণিকা দেখতে পাচ্ছ। সাসপেন্সারি লিগামেন্ট বা সাসপেন্সারি বন্ধনের সাহায্যে লেন্সটাকে দুদিক থেকে ধরে রাখা আছে। আর এখানে দুটো মাংসপেশি দেখতে পাওয়া যাচ্ছে, সে দুটো হচ্ছে সিলিয়ারি মাংসপেশি। এটার কাজ তোমার লেন্সটাকে দুদিক থেকে চাপ দিয়ে মোটা করবে, আবার টান দিবে, মাঝে মধ্যে দুদিক থেকে টেনে ধরবে, ফলে কি লেন্সটা পাতলা হয়ে যাবে।
ঠিক আছে। ফলে তোমার বিভিন্ন দূরত্বে অবস্থিত বস্তু প্রতিবিম্বকে রেটিনায় গঠন করবে। কারণ লেন্স যদি পাতলা হয় তাহলে কি হবে, ফোকাস দূরত্ব অনেক বেড়ে যায়, আর লেন্স যদি মোটা হয়ে যায় তাহলে কি ফোকাস দূরত্ব কমে যায়। ঠিক আছে, তাহলে এভাবেই কাজ করে সিলিয়ারি পেশি এবং তোমার সাসপেন্সারি লিগামেন্টটা। তার সামনে কর্ণিকা দেখতে পাচ্ছ, এই কর্ণিকা টা কী করে, তারারন্ধ্র যেটা আছে চোখের তারারন্ধ্র, সেটাকে দুদিক থেকে চাপ দিয়ে ছোট করে দেয়। ঠিক আছে, তারারন্ধ্রের ছিদ্রটাকে ছোট করে দেয় কর্ণিকাটা, তাহলে চোখে আলোক প্রবেশ নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে, কর্ণিকা আমরা দেখতে পাবো। তাহলে আমরা দেখতে পেলাম কি, এবার চলে আসবো। দেখো এখানে যেটা একটা তরল থাকে, স্বচ্ছ তরল থাকে, সেটা হচ্ছে অ্যাকুয়াস হিউমার। আর লেন্সের পেছনে যেটা তরল থাকে সেটা হচ্ছে ভিট্রিয়াস হিউমার। ঠিক আছে, আর এটা পুরোটা হচ্ছে কি রেটিনা। ঠিক আছে, রেটিনাই হচ্ছে আসল। এবার রেটিনায় দেখো কি হয়, ছবি তৈরি হয়। তো রেটিনার সব অংশে আবার সমানভাবে ছবি তৈরি হয় না। এখানে দেখো কি রেটিনার মাঝখানে একটা অংশ থাকে। ঠিক আছে, রেটিনার মাঝখানে একটা অংশ থাকে, সেটাকে বলা হবে তোমার কি বলা হয়, মাঝখানে একটা অংশ থাকে, ছোট্ট একটা অংশ, যেখানে সবচেয়ে ভালো প্রতিবিম্ব তৈরি হয়। ঠিক আছে, সবচেয়ে ভালো প্রতিবিম্ব তৈরি হয়, সেটাকে তোমার হলুদ বিন্দু বলা হয়। ঠিক আছে, পিত বিন্দু বা হলুদ বিন্দু বলা হবে। তাহলে কর্ণিকা, এখানে যেটা বলছিলাম, কর্ণিকা কী করে, চোখে আলোক প্রবেশ এর সময় নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, আর এখানে এই বিন্দুটাকে যেখানে প্রতিবিম্ব রেটিনার মাঝখানে অবস্থিত যে ছোট্ট একটা অংশের মধ্যে তোমার স্পষ্ট ছবি তৈরি হয়, সেটাকে বলা হয় পিত বিন্দু বা হলুদ বিন্দু বলা হয়। আর তার ওখানে অবস্থিত একটা ছোট্ট একটা অংশ, মানে পিত বিন্দুর মধ্যে অবস্থিত ছোট্ট একটা অংশ, যেখানে সবথেকে উজ্জ্বলভাবে এবং স্পষ্টভাবে প্রতিবিম্বটাকে দেখা যায় বা প্রতিবিম্বের খুঁটিনাটি দেখা যায়, সেই অংশটাকে বলা হয় ফোবিয়া সেন্ট্রালিসিস বলা হয়। আর ফোবিয়া সেন্ট্রালিসিসের মধ্যে যদি আমাদের চোখের ফোবিয়া সেন্ট্রালিসিসের মধ্যে যদি কোনো প্রতিবিম্ব তৈরি হয়, তাহলে সেটাকে আমরা স্পষ্টভাবেই দেখতে পাবো। এবার তোমরা দেখতে পাচ্ছ কি রেটিনার মধ্যে একটা অংশ আছে যেখানে চক্ষু নার্ভগুলো যুক্ত হয়েছে। ঠিক আছে, চক্ষু নার্ভগুলো যুক্ত হয়েছে, যেখানে তোমার যদি কোনো একটা বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়, তাহলে ওই অংশে আমরা বস্তুটাকে দেখতে পাবো না। তাহলে এই অংশটাকে বলা হয় অন্ধবিন্দু বলা হয়। তাহলে অন্ধবিন্দুই গঠিত কোনো বস্তুর প্রতিবিম্ব আমরা দেখতে পাবো না। সব থেকে ভালোভাবে দেখতে পাবো কোথায়, ফোবিয়া সেন্ট্রালিসিসে। ঠিক আছে, তাহলে এগুলো তোমরা মোটামুটি আমার থেকে ভালোই পড়েছো, কারণ তোমাদের এগুলো ছিল। ঠিক আছে, তাহলে এটা গোটাটা তোমাদের সবাইকে ভালোভাবে করে নিতে হবে, সব থেকে ভালোভাবে পড়তে হবে এটা। এবার মানুষের চোখের কতগুলো সমস্যার আগে আমরা কয়েকটা জিনিস জানবো, সেটা আমরা জানবো এখন। কয়েকটা জিনিস সম্পর্কে জানবো, যেমন যেটা হচ্ছে ফার্স্টে আমরা চলে আসবো চোখের উপযোজন। চোখের অভিযোজনটা কি? মাহমুদ বলতে আমার গাড়ি লিক হয়ে গেছে, পিছনে টাকা লিক হয়ে গেছে। চোখের উপযোজন, তাহলে চোখের উপযোজনটা দেখো কেমন কি মানুষের চোখ, মানে আমরা একটু আগে বলছিলাম কি, এখানে তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম উপযোজনটা কি, আমি ছবির মাধ্যমে বলে দিই কি। এখানে যে লেন্স আছে, উত্তল লেন্স আছে, সেই লেন্সটার উভয় পাশে কী আছে, সাসপেন্সারি লিগামেন্ট আছে আর সিলিয়ারি পেশি আছে। তাহলে সিলিয়ারি পেশিটা কী করবে, সিলিয়ারি পেশি দুদিক থেকে যদি চাপ প্রয়োগ করে, ধরো আমার কোনো একটা বস্তু চোখের সামনে আছে বা চোখের থেকে সামান্য দূরে আছে, তাহলে চোখের কাছাকাছি আছে, তাহলে সেই বস্তুটার ছবি তৈরি করব। তাহলে
কাছে অবস্থিত বস্তুর ছবি কোথায় তৈরি হয়? উত্তল লেন্স দ্বারা কোথায় তৈরি হয়? লেন্স থেকে অনেক দূরে গঠিত হয়, তোমরা সেটা জানো। আর দূরে যদি থাকে বস্তু তাহলে কি তার প্রতিবিম্ব কোথায় তৈরি হয়? ফোকাসে গঠিত হয়। আর যদি কাছে থাকে, লেন্সের কাছাকাছি থাকে, তাহলে ফোকাস থেকে দূরে গঠিত হবে। তাহলে তার জন্য কী করা হবে, যখন কোনো একটা বস্তু লেন্সের মানে মানুষের চোখের যে লেন্স আছে সেই লেন্সের কাছাকাছি যদি থাকে তাহলে কি করতে হবে, তখন ফোকাস দ্রুতটাকে কমাতে হবে, ঠিক আছে? কারণ কাছে অবস্থিত বস্তুর প্রতিবিম্ব যদি দূরে গঠিত হয় তার জন্য আমাকে কী করতে হবে, ফোকাস দ্রুতটাকে কমাতে হবে। কিন্তু আমি তো এটাকে পর্দাটাকে কাছে নিয়ে আসতে পারবো না, তাহলে আমাকে কি করতে হয় তখন, এই আমাদের একটা কাজ কি আল্লাহ বানিয়েছে এগুলো, সিলিয়ারি পেশিকে দুদিক থেকে চাপ প্রয়োগ করে। সিলিয়ারি পেশিটা এই লেন্সের উপর দুদিক থেকে চাপ প্রয়োগ করবে, ফলে কি হবে, লেন্সটা ছোট হয়ে যাবে, মানে মোটা হয়ে যাবে। লেন্সটা মোটা হয়ে যাবে, মাঝখানের অংশ ফুলে যাবে। মাঝখানের অংশ ফুলে গেলে তোমার ফোকাস দ্রুত কমে যাবে। ফোকাস দ্রুত কমে গেলে কি হবে, রেটিনায় ছবিটা গঠিত হবে। আবার যদি কোনো একটা বস্তু দূরে থাকে তবুও কি হবে, তখন কি হবে, সিলিয়ারি পেশি দুদিক থেকে লেন্সটাকে টানার ফলে লেন্সটা কি পাতলা লম্বা হয়ে যাবে। ফলে কি হবে, তখনও অসীম বা অনেক দূরে অবস্থিত বস্তুর প্রতিবিম্বটা ফোকাস দ্রুত বেড়ে গিয়ে রেটিনায় গঠন করবে। তাহলে চোখের লেন্সের আকারের হ্রাস বৃদ্ধি করে, ঠিক আছে, লেন্সের আকারের হ্রাস বৃদ্ধি করে যে কোনো দূরত্বে অবস্থিত বস্তু প্রতিবিম্ব রেটিনায় গঠন করার ক্ষমতাকে বলা হয় চোখের উপযোজন বলা হয়, ঠিক আছে? তাহলে চোখের উপযোজন কাকে বলে এটা আমরা বলতে পারলাম। এবার চলে আসবো চোখের অভিযোজনে। চোখের অভিযোজন চলে আসবো। তাহলে চোখের অভিযোজন কাকে বলে? তাহলে চোখের অভিযোজন হচ্ছে কি, তোমার চোখের অভিযোজনটা একটু বলে দিই। এখানে চোখের অভিযোজনটা হচ্ছে এরকম কি, দেখো অনেক সময় আমাদের দেখবা হঠাৎ করে যদি বেশি আলো চলে আসে, তাহলে দেখবা, যদি ধরো তুমি অন্ধকারে ছিলে, এবার হঠাৎ করে তুমি বেশি আলোয় প্রবেশ করলে, তখন দেখবা চোখ ধাঁধিয়ে যায়। তার জন্য দেখবা আমাদের চোখের কি হয়, যেটা কর্নিকা আছে সেটা কি হয়, দুদিক থেকে চাপ দিয়ে চোখের যে তারারন্ধ্র সেটাকে ছোট্ট করে দেয়, মানে চোখে কম আলো প্রবেশ করায়, ঠিক আছে? চোখে কম আলো প্রবেশ করায়। আবার যখন খুবই কম আলোতে আমরা দেখব তখন কি হবে, কর্নিকা দুদিকে চলবে, ফলে কি হবে, বেশি মাত্রায় আলো প্রবেশ করবে, ঠিক আছে? তাহলে আমরা খুব কম আলোয় বা খুব বেশি আলোয় কোনো একটা বস্তুর ছবি রেটিনায় গঠন করার জন্য, খুব কম আলোয় বা খুব বেশি আলোয় চোখের রেটিনায় ছবি তৈরি করার জন্য আমাদের কর্নিকা দুটো যে দৈর্ঘ্যে হ্রাস বৃদ্ধি হয়ে তারারন্ধ্রের ছিদ্রটাকে ছোট্ট বড় করে, ঠিক আছে, সেই ক্ষমতাটাকে বলা হয় চোখের অভিযোজন বলা হয়, ঠিক আছে? তাহলে নিকটবিন্দু হচ্ছে চোখের নিকটবিন্দু কোনটাকে বলবো আর দূরবিন্দু কোনটাকে বলবো সেটা আমরা জানবো এখন। পার্টসে আছে। নিকটবিন্দু হচ্ছে কি, চোখ মানুষের চোখ, মানে সুস্থ মানুষের চোখ, ঠিক আছে, কোনো রকম কষ্ট না করে সব থেকে কাছের যে বস্তুকে স্পষ্টভাবে দেখতে পাবে সেই বিন্দুটাকে বলা হয় চোখের নিকট বিন্দু। তাহলে মানুষের চোখ কোনো রকম কষ্ট না করে বা অবিশ্রান্তে, মানে কোনো রকম কষ্ট না করেই সব থেকে কাছের অবস্থিত কোনো একটা বস্তুকে, সব থেকে কাছের যে বিন্দুতে অবস্থিত কোনো একটা বস্তুকে স্পষ্টভাবে দেখতে পাবে সেই বিন্দুটাকে বলা হয় চোখের নিকট বিন্দু বলা হয়। স্পষ্ট দর্শনের নিকট বিন্দু হচ্ছে সুস্থ স্বাভাবিক চোখের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব হচ্ছে 25 সেমি, অর্থাৎ 25 সেমি দূরত্বে অবস্থিত বস্তুর প্রতিবিম্বকে মানুষের চোখ স্পষ্টভাবে দেখতে পাবে। তার থেকে যদি দূরে কোনো একটা বস্তু থাকে তাহলে, মানে 25 সেমিতে অবস্থিত কোনো একটা বস্তু থাকলে স্পষ্টভাবে দেখতে পাবে, তার থেকে কম দূরত্বে মানে 22, 20, 16 সেমি এগুলো দূরত্বে দেখতে পাবে না। এবার দূরবিন্দু হচ্ছে কি, কোনোরূপ কষ্ট না করেই মানুষের চোখ সব থেকে দূরের অবস্থিত
সব থেকে দূরের যে বিন্দুতে অবস্থিত কোনো একটা বস্তুর প্রতিবিম্ব স্পষ্টভাবে রেটিনে গঠন করতে পারবে সেই বিন্দুটাকে বলা হবে দূরবিন্দু। তাহলে কোনোরূপ কষ্ট না করেই সবচেয়ে দূরে অবস্থিত কোনো একটা বস্তুর মানে সব থেকে দূরে যে বিন্দুতে অবস্থিত কোনো একটা বস্তুর প্রতিবিম্বকে রেটিনে গঠন করতে পারবে সেই বিন্দুটাকে বলা হবে দূরবিন্দু। আর দৃষ্টি পাল্লা কোনটাকে বলবো? দৃষ্টি পাল্লা হচ্ছে নিকট বিন্দু এবং দূরবিন্দুর মধ্যবর্তী দূরত্বটাকে বলা হবে দৃষ্টি পাল্লা বলা হয়। নিকট বিন্দু থেকে দূরবিন্দু পর্যন্ত দূরত্বকে দৃষ্টি পাল্লা বলা হয়, অর্থাৎ 25 সেমি থেকে অসীম দূরত্ব পর্যন্ত দূরত্বটাকে দৃষ্টি পাল্লা বলা হয়। মানুষের চোখের স্পষ্ট দর্শনের দূরবিন্দু হচ্ছে অসীম, কারণ অসীম দূরত্বে অবস্থিত আমরা নক্ষত্রগুলোকে দেখতে পাই, ঠিক আছে, অসীম দূরত্বে অবস্থিত সূর্যকে দেখতে পাই, চাঁদকে দেখতে পাচ্ছি, তাহলে দূরবিন্দু হচ্ছে অসীমে অবস্থিত, ঠিক আছে। তাহলে ডিয়ার বাচ্চো, কথা হচ্ছে আমার এটাই কি যেগুলো পড়ালাম সেগুলো ভালোভাবে পড়বে, মানুষের চোখটা একটু ভালোভাবে পড়ে নিচ্ছ। তোমাদের যেহেতু কথা ছিল বলে আমি একটু স্পিডে করলাম, অতটা স্পিডে করিনি অবশ্য, তা একটু দেখবা ভালো হবে, হ্যাঁ, দেখলে তোমাদেরই এগোবে। তাহলে আমাদের আর অল্পটুকু বাকি থাকলো। দেখো, মানুষের চোখের সমস্যাগুলো দীর্ঘদৃষ্টি আর প্রতিকার, আর স্বল্প দৃষ্টি ও তার প্রতিকার, এইটুকুই বাকি থাকলো। আমি একদিন 10 মিনিটের আর একটা ক্লাস নেব, ঠিক আছে। তো সেটা এখন 10 মিনিটের ক্লাস নেব, তো সেটা দেখি কখন নেওয়া হচ্ছে। তবে তোমাদের এক্সামে আগে নিয়ে আমি এটা শেষ করবো, ওকে। তো তোমরা গোটাই পড়তে হবে এক্সামের জন্য, ওকে। বাই, ভালোভাবে পড়বে।